আরে এখানে এসে তো গেছি, কিন্তু জানি না কেন কোনো ফার্ম হাউসে খুঁজে পাচ্ছি না যেখানে আমরা অ্যাটলিস্ট এক সপ্তাহ থাকতে পারবো। কথাটা তো একদম ঠিক, কিন্তু আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে, কারণ কোথাও না কোথাও আমরা বাসস্থান পেয়েই যাব। বাবু মশাই, আপনারা কি থাকার জন্য জায়গা খুঁজছেন? হ্যাঁ, কিন্তু আপনি কে? আমার নাম সূর্য মাইতি, আর আমি এখানকারই বাসিন্দা। আমাদের একটা পুরনো কিন্তু একটা আলিশান ফার্ম হাউস আছে, যেটা শহরের একদম কোণে রয়েছে। দুটো কাপলস তাদের হলিডে এনজয় করার জন্য মানালি গেছিল, যেখানে তারা কোথাও থাকার জন্য হোটেল রুম খুঁজে পাচ্ছিল না। কিন্তু একটা লোক তাদের কাছে আসে আর তাদেরকে এটা অফার করে বলে যে আপনারা চাইলে আমার বাড়িতে এসে থাকতে পারেন। ভাড়া প্রায় অর্ধেক ছিল, আর এতেও ভালো কথা এটা ছিল যে তার ফার্ম হাউস অনেক বড় আর আলিশান ছিল, কিন্তু প্রত্যেক সুন্দরতার পেছনে কোনো না কোনো মারাত্মক সত্যি লুকিয়ে থাকে। দেখুন সাহেব, এই বাড়ি তো যথেষ্ট ভালো, কিন্তু প্লিজ এখানে বেশি চিৎকার চেঁচামেচি করবেন না, আর বেসমেন্টের দরজাটা সব সময় বন্ধ রাখবেন। আমরা কি করব আর কি না করব এর চিন্তা আপনি করবেন না, আপনি আপনার ভাড়া পেয়ে যাবেন, এইসবে নাক গলাবেন না। সুশান্ত হোম ওনার সূর্য মাইতির কথাগুলোকে একেবারে এড়িয়ে দিয়ে তাকে সেখান থেকে চলে যেতে বলে। আজ ট্রাভেলিংয়ের কারণে সবাই খুব ক্লান্ত হয়ে পড়েছিল, এই কারণে সবাই তক্ষুনি বিছানায় উঠে শুয়ে পড়ে। রাত 12টার সময় হঠাৎ করে জোরে গো গো আওয়াজ শুনতে পাওয়া গেল। কোনো জন্তু ছিল না যে জোরে জোরে গো গো করছিল, আর এই আওয়াজগুলো বারবার আসছিল। প্রিয়া, ওঠো, তুমি কিছু আওয়াজ শুনতে পাচ্ছ? হ্যাঁ পাচ্ছি, কিন্তু এই আওয়াজ খুব আজব আর ভীতিকর মনে হচ্ছে। কোনো আদমখোর জন্তু ছিল যার বারবার গো গো আওয়াজটা 4 জনের ঘুম নষ্ট করে দেয়। আর তারপর সবাই লিভিং এরিয়াতে পৌঁছে যায়। ও শিট, বাড়িওয়ালার 15টা মিস কল, এমনকি ঝড় এসে গেল। ওই হাউসের ওনার ওকে 15টা মিস কল দিয়েছিল। গভীর আর ক্লান্তিকর ভরা ঘুম আর ফোন সাইলেন্ট থাকার কারণে ও ফোনটা দেখে উঠতে পারেনি। এই কারণে ও ওনারকে কল ব্যাক করল। হ্যালো, আরে মাইতি বাবু, এমন কি হয়ে গেল যে আপনি এতগুলো মিস কল দিয়েছিলেন? সাহেব, আপনারা আজ ভুল সময় ভুল জায়গায় এসে গেছেন, আমাকে ক্ষমা করে দেবেন। আমি কিছু টাকার লোভে আপনাকে ওই ফার্ম হাউসের সত্যি কথাটা খুলে বলিনি। সবার প্রথমে আপনি গিয়ে বেসমেন্টের দরজাটা বন্ধ করুন, কারণ আমার পরে মনে পড়েছে যে ওই দরজা তো খোলাই রয়ে গেছে। ওই শয়তান ওখান থেকে যখন খুশি বেরোতে পারে। কে শয়তান? আপনি কি যা তা বলছেন? এই বলে ফোন নিজের থেকেই কেটে গেল। বাড়িওয়ালা খুব দরকারি একটা কথা বলার চেষ্টা করছিল, কিন্তু আফসোস আজ ভাগ্যটা ওদের সাথে ছিল না। কি হলো সুমিত? কি হয়েছে? বেসমেন্টের ব্যাপারে কথা বলছিলেন যে তাড়াতাড়ি দরজা বন্ধ করে দাও, না হলে ওই শয়তান ওখান থেকে যখন ইচ্ছে বেরিয়ে পড়তে পারে। এই মাইতি বাবুও না, এই জন্যই আমি ওর ওপর তখন রেগে গেছিলাম। এটা ইয়ার্কি করার সময় হলো নাকি? এরপরে আরো একটা জোর আওয়াজ পুরো ফার্ম হাউসে গর্জন করতে লেগে যায়। ভাই, তোমরা থামো, আমি জাস্ট এক্ষুনি দেখে আসছি যে বেসমেন্ট থেকে এই আওয়াজগুলো আসছে না তো। সুমিত দৌড়তে দৌড়তে বেসমেন্টের দিকে চলে যায়, আর দরজা বন্ধ করার জন্য ও বেসমেন্টের বাইরে এসে দাঁড়িয়ে পড়ে। তখনই সুমিতের একটা ভয়ঙ্কর চিৎকারের আওয়াজ শুনতে পাওয়া যায়, যেটা শুনে সবাই খুব বেশি ভয় পেয়ে যায়। ও শিট, সুমিত, সুমিত! সবাই সুমিতকে আওয়াজ দিতে দিতে বেসমেন্টে গিয়ে পৌঁছে যায়। তখন তাদের হোশ উড়ে যায়, ওদের হাত, পা, জিভ সব একসাথে কাঁপতে শুরু হয়ে যায়। সুমিত, এসব কি হয়ে গেল ভগবান? চুপ হয়ে যাও নিধি,
সত্যি এটা খুবই ভয়ঙ্কর, কিন্তু আমি এই শয়তানকে ছাড়বো না। এখনের জন্য শান্ত থাকো, কারণ হালকা আওয়াজ পেয়ে গেলে আমাদেরও একই অবস্থা হবে যেটা সুমিতের হয়েছে। ওরা সবাই সুমিতের আওয়াজ শুনে বেসমেন্টে গেল, আর ওরা দেখলো একটা 7 ফুটের মনস্টার উল্টো দিকে ঘুরে সুমিতের ঘাড় ধরে কামড় দিয়ে যাচ্ছিল। গায়ে কাঁটা দিয়ে দেওয়া এই ভয়ঙ্কর দৃশ্য দেখে বাকি 3 জন আস্তে আস্তে পেছনে যেতে লাগলো। ওরা 3 জন এখন এক্সিট গেটের কাছে পৌঁছে গেছিল, কিন্তু তখনই ওই মনস্টার একদম ওদের সামনে এসে উপস্থিত হয়ে যায় আর নিজের তরোয়াল দিয়ে সুশান্তের মাথাটাকে এক মুহূর্তে ওর শরীর থেকে আলাদা করে দিল। এর আগে ওই মনস্টার নিধি আর প্রিয়ার দিকে এগোতো, একটা বড় ফায়ার স্মোক ছিল, সেটা তখন পুরো ঘরে ছড়িয়ে যায়। এই জন্য সেই শয়তানটা পেছনে যেতে লাগলো। এমন মনে হচ্ছিল তার ওই জিনিসটার থেকে ভয় লাগছিল। তখনই দরজায় এসে দস্তক দিল। দরজা খোলো, এটা আমি, মাইতি। ওরা দুজন খুব বেশি ভয় পেয়ে গেছিল। দরজা খোলার পর ওরা বাইরে বাড়ির মালিককে দাঁড়িয়ে থাকতে দেখে, তারও এইসবের জন্য চোখে জল ছিল। ম্যাডাম, তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যান। এটা যে শয়তানের সাথে আপনাদের মুখোমুখি হয়েছিল, ও আসলে এমন একটা শয়তান যে মানুষের দেহের পুরো রক্ত চুষে খেয়ে ফেলে। যদি ও একটুও কারোর রক্তের গন্ধ পেয়ে যায়, তাহলে ও গো গো আওয়াজের দ্বারা তাকে নিজের কাছে ডাকে আর তাকে নিজের চারা বানিয়ে তার সাথে আসা প্রত্যেকজনকে মৃত্যুর ঘাটে পৌঁছিয়ে দেয়। হ্যাঁ, এমনিতে আজ রাইডিং এর সময় সুমিতের পা ছিলে গেছিল। হতে পারে যে সেই রক্তের গন্ধটাই ওই শয়তানটা পেয়ে গেছিল। হতে পারে নয়, এটাই হয়েছে। কিন্তু এই শয়তানকে আগুন আর তার ধোঁয়ার থেকে খুব ভয় পায়। এই হাউসের বেসমেন্টেই ওর আসল আড্ডা, যেখানে ও লুকিয়ে থাকে আর তার শিকার করা শরীরগুলোকে ঝুলিয়ে রাখে। চলো তাড়াতাড়ি এখান থেকে চলে যাই। এরপর থেকে ওরা 3 জন ওখান থেকে পালিয়ে যায়। এই ঘটনার ছাপ আজও তাদের জীবনে ঘাত লাগিয়ে বসে আছে, যে যদি সেই রাতে তাদের ভাগ্যে মৃত্যু লেখা থাকতো, তাহলে ওই মৃত্যু শয়তান তাদেরকে শেষে কি ভয়ঙ্কর মৃত্যু দিত। সমীর, রোহন, অদিতি আর প্রিয়া একসাথে একটা ফিল্ম তৈরি করছিল। 4 জন একসাথে একটা মিডিয়া কোম্পানিতে কাজ করছিল, আর 4 জনের মধ্যে গভীর বন্ধুত্ব ছিল। আমাদের ডিরেক্টরের একটা নতুন লাভ স্টোরি দরকার। আরে ভাই, আজকালকার লাভ স্টোরিজ তো একদম কমন হয়ে গেছে। হ্যাঁ, কিছু ইউনিক আর আলাদা কাহিনী আনতে হবে, যা দেখে অডিয়েন্স মজা পাবে। আমি শুনেছি শহরের পুরনো বন্ধ পড়ে থাকা লাইব্রেরিতে অনেক বই রাখা রয়েছে, আর তার মধ্যে অনেকগুলো অজানা কাহিনী বন্ধ আছে। কিন্তু ওই লাইব্রেরি বহু বছর ধরে বন্ধ, ওখান অবধি আমরা পৌঁছবো কি করে? যদি আমরা ওখান থেকে ভালো কাহিনী পেয়ে যেতে পারি, তাহলে আমাদের কিছু না কিছু একটা উপায় নিশ্চয়ই বার করতে হবে। 4 জন এক রাতে লুকিয়ে শহরের পুরনো লাইব্রেরিতে যাওয়ার প্ল্যান তৈরি করে। ওই লাইব্রেরি পুরনো কবরস্থানের পাশেই ছিল, যে কারণে ওই লাইব্রেরির ব্যাপারে অনেক রকমের গুজবও ছড়িয়েছিল। 4 জন সেই রাতে সাহস জুটিয়ে লাইব্রেরি যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নিল। ভাই, আমি শুনেছি ওই লাইব্রেরির পাশেই না একটা পুরনো কবরস্থান আছে, আর লোকেরা এটাও বলে যে ওই কবরস্থানের কাছাকাছি না অনেক লোকেরা আত্মাও দেখেছে। তুইও কি সব বইয়ের কথায় বিশ্বাস করতে লাগলি? আমাদের লাভ স্টোরি বানাতে হবে, হরর স্টোরি নয়। অদিতি একদম ঠিক বলেছে। আমরা চুপচাপ গিয়ে লাইব্রেরি থেকে কিছু ভালো বই নিয়ে আবার ফিরে চলে আসব, কেউ কিছু জানতেও পারবে না। 4 জন গাড়িতে বসে কথা বলছিল আর লাইব্রেরির দিকে এগিয়ে যাচ্ছিল। তখনই হঠাৎ কবরস্থানের কাছে ওদের গাড়িটা বন্ধ হয়ে যায়। আরে, এই গাড়িটা বন্ধ কি করে হয়ে গেল?
বন্ধ বা হলো আবার কোন জায়গায়? আমাদের সামনে পুরনো কবরস্থান। আরে তুই অযথা ভয় পাচ্ছিস। তোরা সবাই লাইব্রেরির দিকে এগিয়ে যা, আমি এখানে গাড়িটা সামলাই। ওকে গাইস, এটাই ঠিক হবে। সমীর ওই কবরস্থানের সামনে গাড়ির কাছে অপেক্ষা করে আর গাড়িটাকে ঠিক করার চেষ্টা করতে থাকে। অদিতি, প্রিয়া আর রোহন পায়ে হেঁটে লাইব্রেরির দিকে এগিয়ে যায়। লাইব্রেরির কাছে পৌঁছতেই ওখানে হঠাৎ করে ওই তিনজনের সামনে একটা পাগলের মতো দেখতে একটা লোক সামনে চলে আসে, যার বড় বড় দাড়ি আর লম্বা চুল ছিল, আর সে গায়ে ফাটা পুরনো কাপড় পরে রেখেছিল। তাকে দেখে এমন লাগছিল যেন সে অনেক বছর ধরে স্নান করেনি। কোথায় যাচ্ছ তোমরা সবাই? ওদিকে যেও না, ওখানে মৃত্যু আছে। ওই লোকটাকে দেখে তিনজনই ভয় পেয়ে যায়। পাগল লোকটা তিনজনের আশেপাশে অদ্ভুতভাবে লাফাতে আর ঘুরতে থাকে। কে তুমি? সরে যাও আমাদের রাস্তা থেকে। মৃত্যুর ছায়া রয়েছে, যে কেউ এখানে এসেছে ফেরত যেতে পারেনি। আমার খুব ভয় লাগছে। তুমি চিন্তা করো না, আমি কিছু একটা করছি। রোহন ওখানে পড়ে থাকা একটা লাঠি দিয়ে ওই পাগল লোকটাকে মেরে তাড়ানোর চেষ্টা করতে থাকে। ওই লোকটা এই তিনজনকে দেখে পাগলের মতো হাসতে হাসতে ওখান থেকে চলে যায়। তোমাদের সবার সময় এসে গেছে। যদি নিজেদের প্রাণ বাঁচাতে চাও তাহলে এক্ষুনি চলে যাও এখান থেকে, না হলে সব কটা মরবে। ওই লোকটা এইভাবে কেন বলছিল? আরে ভাই, তুমিও না একটা পাগলের কথা বিশ্বাস করছো? ওর তো নিজেরই হুঁশ নেই। তাড়াতাড়ি চলো, যে কাজটা করতে এসেছিলাম সেটা করে নি। তিনজনে লাইব্রেরির পেছনের জানলার কাঁচ ভেঙে দিয়ে লাইব্রেরির ভেতরে ঢুকে পড়ে। লাইব্রেরিতে অনেক রকমের পুরনো বই রাখা ছিল। তিনজন লাভ স্টোরির বই খুঁজতে শুরু করে। ওই লাইব্রেরিতে চারিদিকে অন্ধকার ছিল। তখনই হঠাৎ করে একটা বই অদিতির কাছে এসে পড়ে যায়। ওই বইটা একটা সাদা কাপড়ে জড়ানো ছিল, আর তার উপরে অনেক রকমের সুতো বাঁধা ছিল। এটা আবার কি বই? আর এটাই কাপড়ে জড়িয়ে কেন রাখা আছে? অদিতি সব সুতো আর কাপড় সরিয়ে ওই বইটা বার করে দেয়। ওই বইয়ের ওপরে রাজকুমার আর বেশ্যার প্রেম কাহিনী লেখা রয়েছিল, আর ওই বইয়ের ওপরে কিছু অদ্ভুত চিত্রও তৈরি করা ছিল। অদিতি ওই বইটা দেখে নিজেকে আর থামাতে পারল না। তুমি ভালো কোনো বই পেলে? এই দেখ, এই বইয়ের টাইটেলটা কত বেশি ইউনিক লাগছে, আর তার উপরে এতে কত সুন্দর চিত্রকারিও করা রয়েছে। এই দেখ। ঠিক আছে, আমরা এটাকে না আমাদের ব্যাগে রেখে নিই, এটা আমরা পরে পড়ে নেব। এই বইটাকে আমি নিজের কাছে রেখে নিচ্ছি। অদিতি ওই বইটা নিজের ব্যাগেই রেখে দিল। হঠাৎ করে অদিতির মনে হলো যে ব্যাগের মধ্যে ওই বইটা নিজের থেকেই খুলে যাচ্ছে আর বন্ধ হয়ে যাচ্ছে। তখনই ও ওই বইটা নিজের ব্যাগ থেকে বাইরে বার করে দেয়, আর হঠাৎ একটা দ্রুত বাতাসের ঢেউ চলে আসে, যে কারণে ওই বইয়ের পাতাগুলো পাল্টাতে শুরু হয়। কি হচ্ছে এটা? এইসব কি হচ্ছে? এই বইয়ের পাতাগুলো নিজের থেকে কি করে পাল্টে যাচ্ছে? তখনই ওই বইয়ের পাতা পাল্টানো বন্ধ হয়ে যায়। ওই বইয়ের পাতা একটা জায়গায় এসে থেমে যায়। ওই পাতার ওপরে রাজকুমার আর তার পায়ের কাছে বসে থাকা একটা মেয়ের ছবি ছিল, যার কাপড় দেখে ও একটা বেশ্যা প্রতীত হচ্ছিল। অদিতি ওই পাতাটা পড়তে শুরু করে দেয়। রাজকুমার আর বেশ্যার প্রেম কাহিনী? ও, এরকম কাহিনী তো ধুম মাচিয়ে দেবে। যখনই অদিতি ওই পাতাটা পড়তে লাগলো, যেন ওর হুঁশি উড়ে গেল। ও ভয় পেয়ে ওই বইটা ছুঁড়ে ফেলে দিল। তখনই ও দেখল যে ওই বইতে থাকা বেশ্যার ছবি ওখান থেকে উধাও হয়ে গেছে, আর ওই মেয়েটা অদিতির সামনে এসে দাঁড়িয়ে পড়ে। তুমি তো রাজকুমারের প্রেমিকা, তাই না? যার ছবি ওই বইয়ের মধ্যে ছিল। কিন্তু তুমি বাইরে কি করে এলে? ওই বেশ্যা নিজের ঘুঙুর বাজাতে বাজাতে
অদিতির মাথাটাকে নিজের পা দিয়ে টিপে দিল। অদিতির মুখ থেকে আওয়াজ বেরোনো বন্ধ হয়ে যায়। অদিতি তার থেকে প্রাণের ভিক্ষে চাইল, কিন্তু ওই বেশ্যা অদিতির মাথাটাকে নিজের পা দিয়ে কুচলে দিল। আর অদিতির চোখ আর জিভ বাইরে চলে আসে। ওর নাক দিয়ে রক্ত বেরোতে শুরু হয়ে যায়, আর ওখানেই ওর মৃত্যু হয়ে যায়। ওই বেশ্যা নিজের চুল বাঁধতে বাঁধতে ওখান থেকে অদৃশ্য হয়ে যায়। আমাদের এখান থেকে বেরোনো দরকার। আমরা সব বই জমা করে নিয়েছি, এর থেকে অবশ্যই কিছু না কিছু ভালো পেয়ে যাব। রোহন আর প্রিয়া অদিতিকে খুঁজতে শুরু করে। প্রিয়ার নজর অদিতির ওপর পড়ে যায়। ওকে দেখে এমন মনে হচ্ছিল যেন ওখানে বসে কোনো বই পড়ছিল। আরে ইয়ার অদিতি, চল, আমাদের এখান থেকে বেরোতে হবে। তুই এখানে বসে বসে কেন বই পড়ছিস? অদিতির থেকে কোনো উত্তর না পাওয়ার কারণে প্রিয়া ওর কাছে চলে যায় আর ওর কাঁধের ওপরে হাত রেখে দেয়। অদিতির লাশ পাল্টি খেয়ে নিচে পড়ে যায়। প্রিয়া অদিতিকে দেখে ভয় পেয়ে যায় আর ও জোরে জোরে চিৎকার করতে লাগে। কি হলো, কেন চিৎকার করছো? অদিতি, অদিতি, অদিতি! রোহন অদিতির লাশ দেখে অবাক হয়ে পড়ে আর ও প্রিয়ার হাত ধরে ওখান থেকে দৌড়তে শুরু করে। তখনই ও ভুল করে নিজের পা সেই বইয়ের ওপরে রেখে ফেলে। অদিতির এই অবস্থা কে করেছে হবে? এটা দেখে এমন মনে হচ্ছে যেন এটা কোনো খারাপ শক্তির কাজ। আমাদের এখান থেকে এক্ষুনি বেরোতে হবে। তখনই সেই বইটা রোহন আর প্রিয়ার পায়ে আটকে যায় আর দুজনে নিচে পড়ে যায়। এই বইটা, এটা সেই বইটাই যেটা অদিতি নিজের কাছে রেখেছিল। রোহন আর প্রিয়া ওই বইটার দিকে দেখতে থাকে আর দেখতে দেখতে বইতে আঁকা বেশ্যার ছবি নিজের হাত বার করে দিয়ে রোহনের গলা ধরে ফেলে। দুজনে এটা দেখে খুব ভয় পেয়ে যায়। অদিতি রোহনের গলা ছাড়ানোর চেষ্টা করে, তখনই ওখান থেকে ওই বেশ্যার ছবিটা উধাও হয়ে যায়। তুমি ঠিক আছো তো? এসব কি হচ্ছে? এটা নিশ্চয়ই কোনো অভিশপ্ত বই। এই মহিলাটার ছবি হঠাৎ উধাও কি করে হয়ে গেল? এই বইটাই অদিতির প্রাণ নিয়েছে হয়তো, আই এম শিওর। তখনই প্রিয়া আর রোহনের ওপরে গাড়ির হেডলাইটের আলো পড়ে যায়। বাইরে সমীর গাড়ি নিয়ে এসে গেছিল। সিমরন আর রোহনকে বাইরে ডাকছিল। আরে ভাই, তোমরা সবাই বাইরে চলে এসো, গাড়ি ঠিক হয়ে গেছে, চলো এবার আমাদের যেতে হবে। প্রিয়া আর রোহন ওই বইটাকে ওখানে ছেড়ে গাড়ির দিকে দৌড়ে যায়। ওরা দুজন যখনই লাইব্রেরি থেকে বাইরে যাওয়ার চেষ্টা করে, ওখানে সেই বেশ্যাটা চলে আসে আর নিজের ঘুঙুর বাজাতে শুরু করে দেয়। দুজনে এটা দেখে খুব ভয় পেয়ে যায়। কে তুমি, আর আমাদের কেন মারছো? আমরা তো তোমাকে ঠিক করে চিনিও না। আমাদের ছেড়ে দাও, আমাদের যেতে দাও, আমাদের ছেড়ে দাও। তখনই সেই বেশ্যা প্রিয়া আর রোহনের গলা টিপতে লেগে যায় আর দুজনকে হাওয়াতে চাকিয়ে কাঁচের জানলায় ছুঁড়ে ফেলে দেয়। দেখতেই দেখতে ওদের দুজনের মৃত্যু হয়ে যায়। লাইব্রেরির বাইরে থেকে সমীর এই সব কিছু দেখছিল। সমীর নিজের হাতে একটা তাবিজ নিয়ে লাইব্রেরির ভেতরে ঢুকে পড়ে। তুমি আমার কিছু ক্ষতি করতে পারবে না, আমি জানতাম এই বইটা খুনি বই, সেই জন্য আমি নিজের বন্ধুদের বই আনতে পাঠিয়েছিলাম। বেশ্যা সমীরকে স্পর্শ করতে পারে না। সমীর বইয়ের ওপরে তাবিজ মেঁধে দিল আর ওই বইটাকে নিজের সঙ্গে গাড়িতে রেখে দিয়ে নিয়ে যেতে লাগলো। বেচারা আমার বন্ধুগুলো এটা জানতো না যে এই সব আসলে আমার ষড়যন্ত্র। এবার আমার বাবা প্রফেসর মন্তোষ পান্ডের রিসার্চ পুরো হয়ে যাবে। এই খুনি বইয়ের রহস্য এবার গোটা পৃথিবী জানতে পেরে যাবে আর বাবা বেশ্যাকে নিজের কবজায় করে নেবে। তখনই সমীর দেখতে পেল রোডের মধ্যখানে ওই বেশ্যা দাঁড়িয়ে আছে। ও নিজের গাড়ির স্টিয়ারিং ঘুরিয়ে দিল আর ওর গাড়ি সোজা কবরস্থানের দেওয়ালে গিয়ে ধাক্কা খেয়ে গেল। সমীরের ওখানে মৃত্যু হয়ে যায় আর ওই বইটা ওই কবরস্থানের কাছে একটা কবরে গিয়ে পড়ে যায় আর ওখানেই সমাধি হয়ে যায়।